প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, দেখতে পাচ্ছেন আমার পাশে একজন বসে রয়েছেন। অন্য পলিটিক্যাল পরিচয় ছিল এতদিন, এবং শুধু নেতা না, অভিনেতাও। অনেকে দেখেও থাকবেন, সিনেমাতে অভিনয় করেছেন। শোয়েব কবির, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আমি এসছি, আমি কলকাতায় আছি এখন, একটা ক্যাফেতে আছি বসে। আসলে আপনারা হয়তো অলরেডি খবর পেয়েছেন, উনি টিএমসি করছিলেন বটে, কিন্তু এখন দল ত্যাগ করেছেন। দল ত্যাগ করে হুমায়ুন কবিরের দলে নাম লিখিয়েছেন, এবং শুধু নাম লেখানো না, একটা দায়িত্ব পাওয়া, মানে ওই দলের স্পোক্স পার্সন। তো ভালো হলো, হুমায়ুন কবির একাই বলছেন ওনার দলের হয়ে। ইয়ে, জনতা উন্নয়ন পার্টি নামটাতে একটু সড়গড় হতে হবে আমাদেরকেও। তো কিন্তু উনি একাই বলছেন, একেবারে মুর্শিদাবাদ থেকে কলকাতা ছুটোছুটি করছেন, সবসময় পাওয়া যাচ্ছে না। তো আপনি মনে হয় প্রথম মুখপাত্র নাকি দলের? জি, মানে মাশাআল্লাহ প্রথমবার ফার্স্ট টাইম। আচ্ছা, তো মানে আপনি একাই এখন এই মুহূর্তে দলের হিসেবে? এখনো পর্যন্ত হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে 25শে ডিসেম্বর। ভালো হয়েছে, তার মানে আমরা আরো কথা কথা জানতে পারবো দলের কথা এনার কাছ থেকে, হুমায়ুন কবিরকে ছাড়াও। আচ্ছা, প্রথমে তো মানুষ জানতে চাইবেন আপনার আপনার সম্পর্কে, ব্যক্তিগত বিষয়ে। হুম, শোয়েব কবির নামটা তো বললাম, আপনার কি ব্যাকগ্রাউন্ড একটু বলুন না, আপনি তো অভিনয় করেন। হ্যাঁ, ডেফিনেটলি আমার নাম শোয়েব আহমেদ অ্যাকচুয়ালি। আর আমি আমার স্ক্রিন নেম শোয়েব আহমেদ এর জায়গায় শোয়েব কবির ইউজ করেছিলাম একটা কারণে। তারপরে আমি প্রথমে বোম্বেতে থাকতাম। বোম্বেতে আমি 2-4টে ওয়েব সিরিজ করি, যেগুলো জি5 বলে যে প্ল্যাটফর্ম আছে ওখানে অ্যাভেলেবেল আছে। অ্যামাজনের জন্য একটা সিরিজ করি। তারপর আমি বাংলায় আসি। বাংলাতে কোভিডের পর আমি ওয়েস্ট বেঙ্গলে শিফট করি। তারপর এখানে আমি একটার পর একটা বাংলা কাজে সুযোগ পেতে থাকি। বেশ ভালো, মানে আমি অনিক দত্তর সঙ্গে কাজ করি। আমার অপরাজিত সিনেমা সায়নী ঘোষ ওখানে আমার কো অ্যাক্টর ছিলেন। আমার নেক্সট ফিল্ম ছিল অঞ্জন দত্তের সঙ্গে, থার্ড ফিল্ম ছিল দেবদার সঙ্গে বাঘাযতীন, ফোর্থ ফিল্ম আমি করি অঙ্কুশ হাজরার সঙ্গে মির্জা, ওখানে আমি লিড ভিলেন প্লে করেছিলাম। আমার ফিফথ ফিল্ম দুর্গা কিছুদিন আগে বেরিয়েছে। আমার লাস্ট যে ফিল্মটা রিলিজ করেছে সেটার নাম হচ্ছে ডিফ্রি, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো হ্যাঁ, বাংলাতে আমি আমি টিভি সিরিয়াল বা ওয়েব সিরিজ এখনো পর্যন্ত করিনি, বাট বাংলা সিনেমা আমার মোটামুটি 6টা সিনেমা রিলিজ করেছে, এবং আশা করি জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও আরেকটা সিনেমা রিলিজ করতে যাচ্ছে। তো এটা আমার অভিনয় সত্তার পরিচয়। আমার বাড়ি মুর্শিদাবাদ। আমি মুর্শিদাবাদের বহরমপুরের ছেলে। আমি ক্লাস 3 অব্দি ওখানে পড়েছিলাম কৃষ্ণনাথ কলেজের স্কুলে, এবং তারপরে আমি কলকাতায় শিফট করি। হেয়ার স্কুল বলে যে কলকাতায় স্কুলটা আছে, ওখানে আমি ক্লাস 10তে পাস করি। তারপরে 11-12 আমি স্কটিশ চার্চ স্কুলে আমার পড়াশোনা। তারপরে আমি দেহরাদুন চলে যাই। দেহরাদুনে আমি ওখানে ফুড টেকনোলজি নিয়ে গ্রাজুয়েশন করি। তারপরে আমার ফিল্ম ডিরেকশনের ওপর একটা ইন্টারেস্ট ছিল, এবং আমি অনুপম খের স্যারের সঙ্গে দেখা করি। ওনার ইনস্টিটিউটে কাজ করার আমার একটা সৌভাগ্য হয়। তারপরে আমার জীবন অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ হতে থাকে। তো বাস এটাই। আর এবারে পলিটিক্যাল লাইফ? পলিটিক্যাল লাইফের আমার একটা মজার গল্প আছে, সেটা আমি আপনাদের জানাই। 2021-এ আমি একটা সিনেমা শুট করছিলাম অপরাজিত সায়নী ঘোষের সঙ্গে। তো সেই সিনেমাতে মানে আমার একজন খুব কাছের একজন আত্মীয়, তো তিনি একটা তৃণমূলের একটা পার্টিকুলার পদে ছিলেন, এবং ওনাকে সেই পদ থেকে বহিষ্কার করা হয়। এবং উনি বলেন যে তুমি সায়নী ঘোষের সঙ্গে আছো, তো তাহলে তুমি সিনেমাটা করো, তুমি একটু সময় অতিবাহিত করো, তো তুমি একবার আমার ব্যাপারে বলো না। তো আমি ওই ব্যাপারটা নিয়ে ওনার কাছে যাই, কিন্তু সায়নী ঘোষ বলেন যে তুই তো কথাবার্তা ভালো বলতে পারিস, তাহলে তুই কেন আমার দলে যোগ করছিস না। আমি বললাম আমার এখনো পর্যন্ত কোনো পলিটিক্যাল স্ট্যান্ড সেরকম ভাবে তৈরি হয়নি, বাট তুমি যা বলবে আমি সেটা করে দিতে পারি। তো তখন আমি কিছুদিন পর জানতে পারি, নভেম্বর মাস, ইফ আই এম নট রং, 30th of November 2022, ওই দিনে আমাকে দলের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে ঘোষণা করা হয় স্টেট কমিটির ইউথ উইং এর। তো ওটা আমি কিছুদিন মোটামুটি 1 থেকে 1.5 বছর সার্ভ করি। তারপর আমার একটা পদোন্নতি বলতে পারেন, যে আমি ভাইস প্রেসিডেন্ট হই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ইউথের। আসিফ আহমেদ ছিলেন আমাদের প্রেসিডেন্ট তখন। তো আমি আমার নির্দিষ্ট সময়কাল অবধি ওখানে সার্ভ করি। তারপরে এই আমাদের বিশ্বদেব কর্মকার আসে এবং আমাকে আবার স্টেটে ডেকে নেওয়া হয়। তো তৃণমূলে বেশ দিন ভালোই চলছিল, কিন্তু আমি আশেপাশে তৃণমূলে যারা লোকজন ছিল তাদেরকে আমি বেশি দিন ভালো দেখিনি, মানে দে আর নট হ্যাপি। এটা সবাই জানে যে আজকের দিনে যারা তৃণমূল শাসক দল এখন শোষক দলে পরিণত হয়েছে। বাট ঠিক আছে, আমি একটা দলে ছিলাম। আমি কারোর এগেনস্টে এখনই কিছু বলতে চাই না। সেটা মানুষ জানে, মানুষ বলবে, মানুষ আরো দেখবে। আমরা একটা নতুন দল শুরু করেছি। এই দলের কিছু এজেন্ডা আছে, এই দলের কিছু ইচ্ছা আছে জনগণের জন্য করার। একটা একটা নতুন একটা স্পেস তৈরি করছে, তো আমরা ওই জায়গাটাতেই মেহনত করে কাজটা এগিয়ে করতে চাই। কিন্তু হুমায়ুন কবিরকে দেখে কি মনে হচ্ছে? ওনাকে তো বলছেন যে শুরুতেই সব
মানে অনেকটাই মানে হড়বড় ব্যাপারটা হয়ে যাচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ, ধাক্কা খাচ্ছেন, হ্যাঁ, কোথাও ইমাম সাহেবদেরকে নিয়ে হ্যাঁ, হ্যাঁ, প্রবলেমে পড়লেন, হ্যাঁ, হ্যাঁ, কোথাও প্রার্থী ঘোষণা করে সেখান থেকে পিছিয়ে আসতে হচ্ছে। এই যে মানে হুটহাট সিদ্ধান্ত হুম। নিচ্ছেন, এটা তো ওনাকে বা ওনার দলকে তো ভোগাবে, এটা তো। না, না, দেখুন আমি একটা কথা বলি, ডেফিনেটলি যদি আপনি ভোগানোর কথা বলেন, প্রথমে মানুষটাকে বুঝতে হবে। হুমায়ুন সাহেব প্রথমত প্রচন্ড আবেগী একজন মানুষ, এবং দ্বিতীয়ত খুব ইনোসেন্ট। নইলে এত তাবড় তাবড় নেতা থাকতে আজ পর্যন্ত কারোর ক্ষমতা হলো না যে মুসলিমদের হয়ে, এই যে কত শোনা যায় আসাদুদ্দিন ওয়েসি সাহেব আছেন, মুসলিমদের ইনি ফালানা আছেন, এই আছেন ওই আছেন, কারো এই ইনোসেন্সটা ছাড়া বাবরি মসজিদে শিলান্যাস করা যেত না। এটাকে সাহস বলা চলে না, ইনোসেন্স বলা চলে। ওনার আশেপাশে কিছু আবেগী লোক এখনো পর্যন্ত আছে যারা হুমায়ুন সাহেবের ব্যাপারে কিছু আশা করেন, হুমায়ুন সাহেবকে বলেন, এবং হুমায়ুন সাহেব কাউকে ফেরান না। পরে হয়তো উনি ওনার আশেপাশের কিছু লোকেদের কথা শুনে উনি প্রভাবিত হয়ে জিনিসপত্র করছেন। বাট আমরা এখন নতুন দল। একটা বাচ্চা ছেলে যখন পা তোলে, তার হাতটা হাঁটাতে একটু সময় লাগে, সে প্রথমেই দাঁড়িয়ে ছুটতে লেগে যায় না। তার সে প্রথমে কোথাও ঠোকা খাই একটা, প্রত্যেকটা সে আমরা যখন প্রথম দিন গাড়ি চালাই, আমরা সোজা হাইওয়েতে গাড়ি নিয়ে চলে যেতে পারি না। তো ইট উইল টেক সাম টাইম। এটা একটা আমরা একটা এটা একটা আমরা মজা করতে নামিনি, আমরা একটা রাজনৈতিক দল করছি। একটা বাইক চালাতে গেলে যখন পর্যন্ত যদি আমাদের এত স্ট্রাগল করতে হয়, তো একটা রাজনৈতিক দল ইজ এ ভেরি বিগ থিং। অ্যান্ড আপনারা দোয়া করুন, ইনশাল্লাহ আগের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেক দিন এটাকে ফিল্ট্রেশন করে আমরা জিনিসটাকে, আমরা যে পজিশনে পৌঁছাতে চাইছি সেই পজিশনে পৌঁছাবো। হুমায়ুন কবির কি কথা শুনছেন আপনাদের? মানে একটা তো কোর কমিটি হবে, আলোচনা হবে, তার ভিত্তিতে সিদ্ধান্ত হবে, হুম। সেরকম কোনো বৈঠক বা এসব দেখুন, কিছু হচ্ছে? আমাদের মধ্যে উই আর ইন ভেরি মাচ টাচ, আমাদের মধ্যে সবসময় ফোনে কথাবার্তা হচ্ছে। কিন্তু হুমায়ুন সাহেব একটা মানুষ। আমি যদি আপনাকে তৃণমূল বলি, সেখানে মমতা ব্যানার্জি আছেন, মালা রায় আছেন, সুব্রত বক্সী আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, এরকম একটা লম্বা রোস্টার আছে, অতীন ঘোষ আছেন। আপনি যদি বিজেপিতে যান, আপনি সৌমিক বাবুকে পাবেন, দিলীপ বাবুকে পাবেন, শুভেন্দু বাবুকে পাবেন, সবাই সবাইকে পছন্দ অপছন্দের ছাড়টা আমি ছেড়ে দিলাম, সবাই নিজের পার্টিকে ডিফেন্ড করতে তৈরি। এবং ওটা একদিনে হয়নি, এটা অনেক দিনে হয়েছে। এখানে হুমায়ুন কবির সাহেব দলের 1 থেকে 10। সকালবেলায় ওনাকে উনি যখন শিলান্যাস করতে যান, তারপর শুক্রবারে যখন নামাজ পড়তে যান, ওনাকেই যেতে হচ্ছে। উনি যে বাইরে থেকে আহ, যে ইন্টারভিউয়াররা আছে, দূর দূরান্ত থেকে ইন্টারভিউটা আছে, সেখানেও ওনাকে কভার করতে হচ্ছে। 64 বছরের লোক সারা দিনে 5 ঘন্টার বেশি ঘুমাতে পারছেন না। তার এমন পরিস্থিতি অবস্থা, তার ফোন হ্যাং করে যাচ্ছে। তো এখন জিনিসটা সবে 6ই ডিসেম্বর হয়েছে, আমরা এখন আজকে 25 ডিসেম্বরে। 19 দিন এই লোকটা, যে মাত্র 5 ঘন্টা ঘুমিয়ে, একটা 64 বছরের মানুষের একটা ধকল আছে, যে সব সময় তার পূর্ণ সেন্সে যে প্রত্যেকটা ডিসিশন নিতে পারবে না। তো ইট উইল টেক সাম টাইম। হুমায়ুন সাহেব যখন নিজেদের লোকেদের, বা ওনার যারা বিশ্বাসী বিশ্বস্ত লোকেরা আছে, তাদের যখন পুরো কাজ ডিস্ট্রিবিউট করে দেবেন, তারপরে দেখবেন টিম উইল বি ইন আ বেটার। আপনাদের কি মানে এই যে মানে কমিটি, কোর কমিটি এসব হচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি ওয়ার্কিং অন ইট। ডেফিনেটলি আমরা কাজ করছি। আমরা কেউ বসে নেই। আমরা আমাদের আমাদের কিছু কাজ ছিল, কারণ একটা পার্টি ফরমেশনের ব্যাপার ছিল। পার্টি আমাদের 22 তারিখে হয়েছে। আমাদের দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পার্টির বয়স কিন্তু 3 দিন। ঠিক আছে, 3 দিনের ভেতরে 3 দিনের বাচ্চা একটু প্রবলেম হয় হসপিটালে যখন থাকে আইসিইউতে, 3 দিনের বাচ্চার একটু প্রবলেম হয়। 3 দিনের বাচ্চাটাকে 30 দিনের হতে দিন। 5 বছরে তো বড় হবে, 10 বছরে হুঙ্কার করবে, 15 বছরে তো স্কুল কলেজে ভর্তি। মেম্বারশিপ মানে সিস্টেম করছেন নাকি না? হ্যাঁ, ডেফিনেটলি মেম্বারশিপ রয়েছে, এবং আমাদের যে প্রথমে ভুলগুলো হয়েছে সেগুলো আমরা একটু রেকটিফাই করতে চাই। প্রত্যেকটা লোক যারা ইনক্লুড হচ্ছেন, তাদের ব্যাকগ্রাউন্ড আমরা চেক করছি। আর তাদের দলের প্রতি, তারা যে দলে এসে সুযোগ সন্ধানী লোকেদের থেকে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। এবং আমরা চাইছি যে এমন একটা দল গঠন হোক, যেটা যেন মানুষের জন্য কাজ করতে পারে এবং মানুষের কাছে রিচেবল। মানে আপনারা কি মানে মেম্বারশিপ মানে কোনো মানে এরকম প্ল্যানিং হয়েছে, অভিযান করবেন বা একটা ফর্ম হ্যাঁ, ফিল আপ ডেফিনেটলি করবেন? দেখুন, অভিযান ডেফিনেটলি আমাদের একটা রোস্টার আছে। কিন্তু এখন আমাদের আলা কমান্ড থেকে যদি হুমায়ুন সাহেব যদি না বলেন, আমি এটা ডিসক্লোজ করতে পারবো না। বাট আমরা ডেফিনেটলি দিনে দিনে, আপনি তো আছেনই, আমরা ধীরে ধীরে এই যে এটাকে। এই যে মুখপত্র পদটা হলো, এবার আইটি সেল বা এরকম কিছু হ্যাঁ, সব আছে বা আমাদের সব প্ল্যানিং আছে? আমাদের সব প্ল্যান আছে মানে আমাদের। এখন তো পার্টিতে একটা মানে প্রফেশনাল জায়গাতে চলে গেছে না, সবকিছু প্রফেশনাল গঠন জায়গা স্যার, আপনাকে ব্যাপারটা গঠনমূলক। বুঝতে হবে যে আবার আইপ্যাকের মতো সব কিছু সংস্থা দেখুন, নাকি সব আছে, এজেন্সিজ ডিজিটাল। আছে, আমি একটা কথা বলছি, এখন পর্যন্ত শোটা ছিল ওয়ান ম্যান শো। ঠিক আছে, ওয়ান ম্যান শো। এবং এখন তো সবটা কি আবেগের ভিত্তিতে হ্যাঁ, চলছে, কিন্তু এটা মানে মানে কম্পিট করতে গেলে, কমপ্লিট করতে লড়াই গেলে করতে গেলে যে গঠনমূলক ব্যাপারটা দরকার, দেখুন, সেটা কি হচ্ছে, হবে, চান্স হান্ড্রেড আছে? 100% হচ্ছে। অনেকে বলছেন কিন্তু যে হুমায়ুন বাবু যদি এরকম ভুলভাল সিদ্ধান্ত নেন, পরে আবার ব্যাক ব্যাক করেন, মানুষের আবেগ যদি সরে যায়, তাহলে কিন্তু একবার সেই দেখুন, গাড্ডায় পড়ে আমি যাবে। আমি একটা কথা আপনাকে, দাদা আপনি আমার থেকে বয়সে বড়, কিন্তু এটা আপনি একটা যে স্টেটমেন্ট দিচ্ছেন, এটা একটু মানে আমি ডিফার করব। যে আবেগ নিয়ে উনি কিন্তু খেলতে আসেননি। একটা সাধারণ মানুষ, যে তার সে একটা মসজিদ বানাতে চেয়েছিল, এবং তার মনে কোথাও দুঃখ হয়েছিল, উনি বাবরি মসজিদ বানিয়েছেন। দল ওনার একটা আলাদা পেহচান, উনি এতদিন ধরে রাজনীতি করেছেন, এবং লোকের যে এতদিন দেখুন, আমরা তো ভারতীয় মুসলিম, আমাদের কি জায়গা নেই? আমাদের কি ভারতবর্ষে থাকার এবং ভারতবর্ষের
মাথা উঁচু করে থাকার আমাদের কি কোনো মানে আমরা কি কোনো সেই স্পেসটা পাবো না? হুমায়ুন সাহেবের মধ্যে এই অসংখ্য লোক নিজেদের অসহায়তার একটা ইলাজ বা একটা মানে কি বলে চিকিৎসা ওই মানুষটার মধ্যে দেখতে পাচ্ছেন। তো ওনাকে একটু সময় দিন, ওনার দলকে একটু সময় দিন। আমরা এখানে চুরি রাহাজানি করার পক্ষপাতী না, আমরা একটা সাধারণ দল বানাচ্ছি। সাধারণ দলে ভালো ভালো কিছু লোক থাকবে, ভালো ভালো কিছু মানুষ থাকবে যারা ভালো ভালো কাজ করতে থাকবে। সরকার ফেলে দেবেন কি না কি হতে চান, ওনার উচ্চাকাঙ্ক্ষা, ওই ব্যাপারে কথা বলার মতো আমি কেউ নই। উনি একজন যথেষ্ট বয়োজ্যেষ্ঠ রাজনীতিক আর রাজনীতিবিদ, এবং আমি ওনার আন্ডারে কাজ করি, আমি মানুষের জন্য কাজ করব, এটা আমার কাজ। আমি চাইবো দিনের পর দিন যে ভুলগুলো হচ্ছে সেগুলো রেকটিফাই করা, এবং যদি কোনো কাজ ভালো হয়ে থাকে সেটাকে আরো ভালো করার চেষ্টা করা। দুটো কথা, একটা হচ্ছে যে আপনি তো টিএমসি থেকে এসেছেন, তো মানে আপনার সময় তো অনেকে যোগাযোগ আছে, হুম। টিএমসি থেকে কি আরো অনেক আসতে চাইছেন নাকি? আমি আপনাকে একটা দারুণ একটা একটা ব্রেকিং দিই। সেটা হচ্ছে তৃণমূলের দলটা না 60-40-তে চলে। আমি অনেকদিন তৃণমূল করেছি, তো তৃণমূলের একজন যে পদে বসে আছে এবং তার অপোজিশনে একজন আছে, সে কিন্তু সেই দলটাই করে। সে সব সময় চায় না যে এই লোকটা হোক। ধরুন এ আর বি দুজনেই তৃণমূল করছে, এ ধরুন একটা পদ পেলো, আমি এ ধরুন এ হচ্ছে একটা ব্লক সভাপতি হলো, বি কিন্তু সবসময় ওকে ট্রিগার করার চেষ্টা করছে। এটা সব জায়গায়, এটা আপনি যে কোনো জায়গায় করবেন। তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে তৃণমূলের 60-40 যেটা, একটা অংশ কি আসতে চাইছে বারবার, যেটা যেটা আমাকে অনেক, দেখুন ডিপ্রাইভ হয়ে কালকে থাকে। আমার যখন নাম ঘোষণা হয় আমাকে অনেকেই ফোন করে। আমি তাদের নাম নিলে এবার হঠাৎ করে ধরুন আমি তাদের একটা পার্সোনাল এখন স্পেসে চাইছি যেতে ওটা। চাই না। আমাকে অনেক লোকে ফোন করেছে। আমার ফোন বিগত 2024-এর পর থেকে, আমার একটা লাস্ট সিনেমা মির্জা সিনেমা রিলিজ হয়েছিল, তারপর থেকে প্রথমবার আমার এরকম ফোন হয়। আমি চার্জার নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাকে অনেক লোকে ফোন করেছে। তো ওকে, তাহলে দেখা যাবে আগামী দিনে সেটা কে জি কেউ জি, আসতে চান এবং আসতে চাইলে তাকে তো নেওয়া হবে, এরকম কোনো না না ব্যাপার না, নয়। ডেফিনেটলি এটা দেখে ফিল্ট্রেশন হবে। অনেক রকম মানুষ আছে, অনেকে আছে যারা তৃণমূলের ধরুন নেই, কিন্তু এখানে এসে আবার এইদিকে একটা ডুয়েলিং কিছু করতে চাইছেন, এরকম কিছু করব না। আমাদের মতো এরকম অনেক লোক আছে যারা হুমায়ুন সাহেবের সাথে আছে, যারা হুমায়ুন সাহেবের সাথে থাকবে। এবং আমাদের আমাদের মতো লোকেদের থেকে থাকার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের সাথে থাকা। ওনাকে ভুল বুঝবেন না, ওনাকে একটু সময় দিন। আমাদের পার্টি এখন মাত্র 3 দিন বয়স। আমাদের পার্টিটাকে একটু বড় হতে দিন, মানে একটু সময় দিন। দেখবেন যে আশা আপনারা হয়তো একটা ক্ষুদ্র সময় আমাদের মধ্যে দেখতে পেয়েছেন, যে ইচ্ছাটা আমরা কনভে করতে চাইছি, দেখবেন একদিন ইনশাল্লাহ এটা পূরণ হবে। আর আমি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকেই বলছি, প্রত্যেকটা জিনিসের একটু ধৈর্য রাখা দরকার। ধৈর্য ফল মিষ্টি হয়, এবং আমাদের দলটা তো মিষ্টির দোকান। আমি শেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে, সব ঠিক আছে, আপনি নতুন করে এসেছেন, চলছেন, কিন্তু আপনাকে তো হোঁচট খেতে হবে। আপনি যে অভিনয়ের কথা বলছেন, এখানে তো টলিউড তো মানে বিশ্বাসদের কন্ট্রোলে থাকে বলে বলা হয়। হুম, তো আপনি তাহলে তার অভিনয় করতে পারবেন না, সেদিকে তো ধাক্কা দেখুন দেওয়া হবে, আমার, আপনাকে নানান ক্ষেত্রে ধাক্কা দেওয়া হবে। দেখুন প্রথমত আমি বলে রাখি, আই এম আ ম্যান এনাফ টু হ্যান্ডেল অল দিস। আমি একটা পুরুষ মানুষ, এবং আমি ভেবে চিন্তে সজ্ঞানে এই পার্টিটা করতে এসেছি। আমার আমাদের সাধারণ মানুষের জন্য, আমাদের ধর্মের মানুষের জন্য শোয়েব কবিরকে এইরকম যে কেরিয়ার, এরকম 100টা কেরিয়ার শোয়েব কবির জলাঞ্জলি দিতে পারে। আর শোয়েব কবিরের যদি কাজের আল্লাহ যদি চান, ঈশ্বর যদি চান, ভগবান যদি চান, শোয়েব কবিরকে না খেয়ে মরে যেতে হবে না। শোয়েব কবিরের সিনেমা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, শোয়েব কবির হিন্দিতে কাজ করেছে, শোয়েব কবির দেবদা, আমাদের দীপক অধিকারী শোয়েবদাকে পার্সোনালি চেনে, অঙ্কুশ হাজরা দেবকে পার্সোনালি চেনে, ঐন্দ্রিলা সেন আমার বোন। এবার যদি রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এই রিশতাগুলো ভেঙে যায় সেটা আলাদা কথা, কিন্তু শোয়েব কবিরকে যদি বলা হয় যে সংখ্যালঘু মানুষদের একটা মুখ হতে হবে এবং তার জন্য তোমার কেরিয়ার দিতে হবে, আমি কেরিয়ার কি, আমার ঘর, আমার মায়ের সোনা, আমার ব্যবসা, এরকম 100টা শোয়েব কবির এর যত সম্পত্তি থাকবে আমি আমার আহ, ধর্মপ্রাণ মানুষদের জন্য স্যাক্রিফাইস করতে রাজি আছি। আপনার ক ভাই বোন? আমার একটা বোন আছে, ছোট। বোন কোথায়, কি করেন? আমার বোন ফিজিওথেরাপি তে আগে সরকারি চাকরিরত ছিল, এখনো বিদেশে থাকে। ও এখন মাস্টার্স করতে গেছে। কোথায়? তো ও কার্ডিফ বলে একটা জায়গা আছে, ওয়েলস বলে একটা দেশ আছে, ওর যে ক্যাপিটাল কার্ডিফ। ইউকে? হ্যাঁ, ইউকে, ইউনাইটেড কিংডম। ওকে, অনেক কিছু জানতে পারলাম, তবে এখন সব প্রশ্ন করছি না, যেহেতু স্পোর্টস পার্সন হয়েছেন, মাঝে মধ্যেই আমারও প্রশ্ন থাকবে অনেক কিছু। এখন আপনিও নিশ্চয়ই এটা ভালো করে ধরছেন, বুঝছেন, তারপর আপনাকে সব প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রচুর টাফ টাফ প্রশ্ন আসবে জি জি। কিন্তু, কারণ আপনাদের যা অবস্থান, যেটাকে নিয়ে এগোতে চাইছেন, এমনি অন্য অংশে একটা ক্ষোভ রয়েছে, সেটাকেও সামালতে হবে। তো স্পোর্টস পার্সন হিসেবে আপনাকে অনেক বেশি স্টাডি করতে হবে। আর জি জি। হুমায়ুন কবির তো এত করছেন, যেটা বললেন, একটু আবেগী মানুষ, তো তাকেও হ্যান্ডেল করাটা কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু মানুষ আছে, মানুষের দোয়া আছে,
আর হ্যান্ডেল ঠিক সময় সময় মতো হয়ে যাবে। আর এই কটা দিন ওনার অনেক ধকল গেল, অনেক ডিফারেন্ট কাইন্ড অফ মানুষের সঙ্গে দেখা হলো, এত মানুষের ঢল, এত মানুষের ভিড়, এত মানুষের হঠাৎ করে পাওয়া বিশ্বাস, এইগুলোকেও একসাথে অ্যাকোমোডেট করা যায় না। ওকে, তো আপনি শিক্ষিত মানুষ যেটা বুঝলাম, শিক্ষিত পরিবার। তো দেখা যাক কি হয় বিষয়টা জি, আগামী দোয়া দিনে। করেন, আপনাদের সবাইকে বলছি। আগে আহ, আপনারা ভাবুন, আমি বলছি না যে আমাদের দলের কাছে এসে যোগ দিন, সেটা না। আপনারা দেখবেন যে আপনারা যে দলটা করছেন বা যে দলের সঙ্গে আপনারা আছেন, সেটাতে আপনার পরিবারের কি ন্যূনতম কি উপকারটা হচ্ছে। আপনারা দেখুন কোন কোন যে আপনারা যদি হসপিটালে ভর্তি হতে হয়, বা ধরুন আপনাদের খাবার পড়ার, আপনার যে এই যে পরিযায়ী শ্রমিক, আপনাদের বাড়ির ছেলেরা এখানে কাজ পাচ্ছে না, বাইরে যেতে হচ্ছে। তো একটা অস্বস্তিকর একটা পরিবেশ আমরা অলরেডি আমরা আছি। আমি এই সাহসটা দেখালাম আমার মতো। আমার বয়স খুবই মানে ছোট, আমি জানি না এটা কি বোকামো না কি সাহসিকতা, তারপরে সেটা আপনারা প্রমাণ করে দেবেন। বাট আমি বলছি আপনারাও এই সাহসটা দেখান। আমার মতো কিছু মানুষ, আমার মতো কিছু ছেলে, আমার মতো কিছু লোক, আমার মতো কিছু মহিলা যদি এই অস্বস্তিকর পরিবেশ থেকে বেরিয়ে এসে নিজের একটা রাস্তা তৈরি করতে পারে, তাহলে আই থিঙ্ক আমরা আরো একটা সুস্থ পরিবেশ বানাতে পারবো, একটা সুস্থ বাংলা বানাতে পারবো, একটা সুস্থ ভারত বানাতে পারবো। এবং আমাদের মতো মুসলিমরা মাথা তুলে এই দেশে বসবাস করতে পারবে, এবং আমরা বলতে পারবো যেমন সবাই বলে, আমাদের একটা কেউ কেউ বলে যে আমাদের ইনি আছেন, উনি আছেন, আমাদের মোদিজি আছেন, আমাদের অমিত শাহ আছেন, আমরাও একটা বলতে পারবো আমাদেরও একজন হুমায়ুন সাহেব আছেন, যে আমাদের জন্য লড়েছিল। অ্যান্ড উই ওয়ান্ট টু বি কিন্তু পার্ট আপনি অফ কি দ্য এরকম হিস্ট্রি। আস্তে আস্তে কথা বলবেন? কারণ এখন মুখপাত্র যারা আছেন তারা তো একটু জোর গলায়, কোথাও তো খিস্তিও কেউ দিয়ে দেন, যারা কেউ কোনো কোনো বিষয়ে তারা রিলেরও মেটেরিয়ালস হয়ে উঠছেন। আর পলিটিক্স আসতে গেলে মানে বলতে গেলে একটু ঝাঁকুনি দিয়ে নেতাজি বলতে সুভাষ, হবে। দেখুন আমি মানে আপনি আপনাকে, তো এত সফটলি না বলছেন, না দেখুন এখানে আপনাকে, মুখপাত্র হিসেবে দেখুন চলবে তো? শুনেন, আপনি আপনাকে দেখে আমার খুবই, আমি আপনার ভিডিও দেখি, এবং আপনি খুব, আপনার একটা মাশাআল্লাহ খুব ভালো একটা উগ্র পার্সোনালিটি। কিন্তু আমার মনে হয় ইউর ভেরি প্লিজেন্ট পার্সোনালিটি। আপনি আমার সাথে যেরকম ভাবে ব্যবহার করছেন, আমি আপনার সাথে সেরকমই ব্যবহার করব। আর নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের একটা কথা বলেছিলেন, যে তুমি যে চিল্লে কথা বলছো তার মানে এই নয় যে তুমি ঠিক বলছো। আমার যদি, আমার কথা মানুষ যদি বুঝতে পারে, সেটা আমি আসতেও বললেও সেটা বুঝতে পারবে। আর আমার যেদিন আমার দলের জন্য আমার গলা কি, আমি আমার সবকিছু ইয়ে করতে গেছি। তো বাস, এর থেকে আমি আর বেশি কিছু বলতে চাই না। ওকে, দর্শক শুনলেন শোয়েব কবির, আহ, জনতা উন্নয়ন পার্টি, যে ইউপি, আমি আবার বলছি একটু সরবরাহ হতে হবে, তার মুখপাত্র, স্পোক্স পার্সন উনি হয়েছেন। ওনার সম্পর্কে জানলাম, আপনারা জানলেন। আসলে জানতে হবে, চিনতে হবে, তারপর তারও কিছু বুঝতে হবে আগামী দিনে। প্রশ্ন নিশ্চয়ই আমার অনেক থাকবে, আজকে খুব বেশি প্রশ্ন করলাম না। জাস্ট ওনাকে আমি নিজে চিনলাম এবং আপনাদেরকে খানিকটা চেনাতে সাহায্য করলাম। এবার কি হবে আগামী দিনে, সেটা আমরা আগামী দিনে বুঝতে পারবো। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।